সাগর, আজকে তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, তুইও আমাদের সাথে যাবি। তোর ভাই তো জানিস একটু লাজুক স্বভাবের, তার পাশে তুই থাকলে সে একটু সাহস পাবে কথা বলতে। আম্মু, এত যে বিয়ে বিয়ে করতেছো, ভাইয়া এই বিয়েতে রাজি কিনা তা জেনে নিও। ভাইয়ার হাব ভাব দেখে বোঝা যাইতেছে কিছু একটা হবে। তোমাকে বলে রাখলাম আগে থেকেই। আরে কিছুই হবে না, তোর ভাইকে আমি চিনি, এত বছর মানুষ করেছি, তোদের দুই ভাইকে আর আমি চিনব না? মেহেদির যদি কোনো পছন্দ থাকতো তাহলে আমাদের বলতো, তার কোনো পছন্দ নেই, ও বলেছে। ঠিক আছে, ভাইয়ার যেহেতু অন্য কোনো মেয়ে পছন্দ নেই, তাহলে যেতেই পারি আমরা সবাই। কয়টার দিকে যাবে? এই তো একটু পর বের হব, যদি আমাদের মেয়ে পছন্দ হয় তাহলে একেবারে বিয়ের পাকা কথা বলে আসব। কিন্তু তোর ভাই কোথায়? তোর ভাইকে তো সকাল থেকে দেখতেছি না, একটু ফোন দে তো, বল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। আচ্ছা, তুমি যাও, আমি ভাইয়াকে ফোন দিতেছি। দেখি ভাইয়া কোথায় আছে। সাগরের আম্মু চলে গেল। এদিকে সাগর তার পকেট থেকে ফোনটা বের করে তার বড় ভাই মেহেদিকে ফোন দিল। একবার রিং হতে ওপাশ থেকে মেহেদি ফোনটা রিসিভ করলো। সাগর বলতে লাগলো, ভাইয়া, তুমি কোথায় আছো? এখন আম্মু বলেছে তাড়াতাড়ি বাসায় আসার জন্য। তোমার জন্য নাকি মেয়ে দেখতে যাবে। একটু পর তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আসতেছি, একটু পর অফিসে একটা মিটিংয়ে আছি, মিটিংটা শেষ করে আসতেছি। এ বলে মেহেদি ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মেহেদি চলে আসলো বাসায়। সকলে রেডি হয়ে মেয়েদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাগর তার ভাইয়ের পাশে বসে আছে আর বলতেছে, ভাইয়া, মেয়ে যদি পছন্দ হয় তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, আমারও ভাবি হয়ে যাবে একটা। বেশ আনন্দ করতে পারবো ভাবির সাথে। আগে তো মেয়ে দেখ, এরপর দেখা যাবে বিয়ে হয় কি না। এই বলে দুই ভাই ব্যস্ত হয়ে পড়ল কথা বলে। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো মেয়েদের বাসায়। সবাই সোফায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো। মেয়েকে দেখে সাগর এক নজরে তাকিয়ে আছে মেয়ের দিকে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, বলার মতো না। বেশ কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে যাওয়া হলো মেয়ের রুমে। এমন সময় মেয়ের বাবা বলতে লাগলো, আমার মেয়েকে পছন্দ হয়েছে তো আপনাদের? পছন্দ হবে না কেন? আপনার মেয়ে মাশাল্লাহ পরীর মতো, আমাদের ছেলেকে পছন্দ হয়েছে আপনার মেয়ের। হ্যাঁ, আপনার ছেলেকেও পছন্দ হয়েছে আমার মেয়ের। এখন তাহলে বিয়ে পাকা কথা সেরে ফেলা যাক। হ্যাঁ বিয়ে পাকা কথা সেরে ফেলেই হ্যাঁ বিয়ে পাকা কথা সেরে ফেললেই হবে। তা কবে বিয়ে ঠিক করতে চান আপনারা? যেহেতু দুই পরিবারের পছন্দ হয়ে গেছে, সেহেতু না হয় সামনের সপ্তাহে বিয়ে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে সামনের সপ্তাহে বিয়ে হবে। ঠিক আছে, আমরা রাজি আছি। তাহলে ফাইনাল কথা সামনের সপ্তাহে বিয়ে হবে। এখন তাহলে আমরা যাই, আবার তো সকল কিছু আয়োজন করতে হবে। সাগরের পরিবার সবাই চলে গেল বাসায়। এদিকে সাগর বসে আছে তার রুমে। বেশ কিছুক্ষণ পর মেহেদি আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, তোর সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো মন দিয়ে শোন। হ্যাঁ ভাইয়া, কি বলবে বলো, আমি শুনতেছি। মেয়ে যেহেতু সবার পছন্দ হয়েছে, আমি মানা করতে পারবো না। ধর এমন একটা পরিস্থিতি এসেছে, আমার জায়গায় তোকে বিয়ে করতে হয়েছে ওই মেয়েকে, তুই কি বিয়ে করবি? ভাইয়া, তুমি কি সব আবোল তাবোল বলতেছো? অলরেডি তোমার বিয়ের পাকা কথা হয়ে গেছে, আর উনি এখন থেকে আমার ভাবি। আমি কিভাবে ওনাকে বিয়ে করব আর তোমার কথা মানে বুঝতে পারি নাই। তুই কোথায় যাবে বিয়ে না করে? আরে এমনি বললাম আর কি, আমি তো এখানেই থাকবো। আচ্ছা তুই তাহলে রুমে থাক, আমি একটু বাইরে গেলাম, কাজ আছে আমার। এই বলে মেহেদি চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে চলে আসলো একটা কফি শপে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা মেয়ে আসলো আর মেহেদির সামনে বসে পড়লো। এমন সময় মেহেদি মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেহেজাবিন, কি তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমার কিন্তু বাসা থেকে বিয়ে ঠিক করেছে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না।
মেহেদি, আমি তোকে বিয়ে করতে চাই, কিন্তু আমার আব্বু আম্মু রাজি হবে না, কারণ ওনারা চায় না বড় পরিবারে আমার বিয়ে দিতে। ওনারা চায় না তো কি হয়েছে, চলো আমরা কোথাও পালিয়ে যাই। তোমাকে নিয়ে অনেক দূর পালিয়ে যাব, তাতে কেউ আমাদের খুঁজে না পায়। কিন্তু মেহেদি, এটা করলে তো দুই পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে। তবে তোমার তো ঠিক বিয়ে হয়ে যাবে, বিয়ে করে ফেলো। আমি বিয়ে করতে পারবো না তোমাকে ছাড়া অন্য মেয়েকে। বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে, আমরা বৃহস্পতিবার রাতে পালিয়ে যাব। আর আমার ছোট ভাই আছে না, সে সামলে নেবে, চিন্তা করো না। মেহেদি, এটা কিন্তু তোমার ভুল সিদ্ধান্ত। তোমার এই সিদ্ধান্তের জন্য তোমার আব্বু আম্মুর কথা শুনতে হবে। আমি চাই না ওনারা কথা শুনুক, তুমি বিয়েটা করে ফেলো। একবার বলেছি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, সো তোমাকে নিয়ে পালিয়ে যাব। এখানে তুমি অন্য কোনো কথা বলবে না। তুমি যদি আমার সাথে না পালিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব। আমাদের রিলেশন আজকে 5 বছর। বেশ কিছুক্ষণ পর দুজন চুপ করে বসে রইল। প্রায় 10 মিনিট পর মেহেজাবিন বলতে লাগলো। ঠিক আছে, আমি তোমার সাথে পালিয়ে যাব, কিন্তু 1 বছর পর আবার ফিরে আসবো। তখন যদি তোমার আব্বু আম্মু আমাদের মেনে নেয় তাহলে থাকবো, আর না হলে চলে যাবো কোথাও দুজন। হ্যাঁ, দুজন কোথাও চলে যাব। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আজ বৃহস্পতিবার রাতে কিন্তু আমরা পালিয়ে যাব, কথাটা মাথায় রেখো। ঠিক আছে, কথাটা মাথায় থাকবে। চলো এখন আমাদের বাসায় নামিয়ে দিয়ে তুমি চলে যাবে তোমাদের বাসায়। এই বলে দুজন চলে আসলো গাড়িতে। মেহেদি মেহজাবিনকে তাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে সাগর তার রুমে বসে বসে ভাবতেছে। নিশ্চয়ই ভাইয়া একটা কিছু করবে, না হলে ভাইয়া তো আমাকে এসব বলতো না। যে করে হোক আব্বু আম্মুর মান সম্মান রাখতে হবে, ভাইয়াকে চোখে চোখে রাখতে হবে। এসে ভাবতেছে সাগর, এমন সময় তার রুমে প্রবেশ করলো মেহেদি। মেহেদি সাগরের সামনে এসে হাসি মুখে বলতে লাগলো। কি রে, কি ভাবতেছিস? আমি তো ওই সময় তোর সাথে মজা করলাম, তুই সিরিয়াসলি নিয়ে নিয়েছিস নাকি? আরে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। আমি দেখলাম তোর মনে কতটা সাহস আছে। চল বিয়ের কেনাকাটা করে আসি। আমরা দুজন একা যাব কেন? বাকিরা তো যাবে, তাদেরকে একসাথে নিয়ে যাই। আরে মেয়ে মানুষ, ওরা বুঝিস তো, ওরা যদি একবার শপিং করতে ঢুকে তাহলে রাতের আগে বের হবে না। ওদের সাথে আব্বু না হয় যাবে। চল আমরা দুইজন আগে শপিংটা করে আসি। সাগর তার ভাইয়ের সাথে চলে গেল শপিং মলে। প্রত্যেকটা পাঞ্জাবি সাগরের মাপে নিতেছে। এটা দেখে সাগর কিছুই বুঝতেছে না। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো। ভাইয়া তুই তো সবগুলো পাঞ্জাবি আমার মাপে কিনেছ, তোমার মাপে তো একটা পাঞ্জাবিও নাও নাই। যেটা পরে আছি এটা কার পাঞ্জাবি? এটা তো তোর পাঞ্জাবি নাই, এটা তো তোর পাঞ্জাবি, তাই না? সো তোর শরীরে যেটা লাগবে আমার শরীরে ওইটা লাগবে, তাই বলছি কি তোর মাপে নিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমার মাপেই নেই। দুজন কেনাকাটা করে চলে গেল বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় সবাই সাগরের আব্বু বলতে লাগলো। সাগর, কাল থেকে তো সব কিছু দেখাশোনা করতে হবে তোর। কাল থেকে ডেকোরেশনের লোকেরা আসবে, তোর মনের মতো করে বাড়িটা সাজাবি। তোর চয়েস অনেক সুন্দর আছে, তাই বলতেছি। ঠিক আছে আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার মনের মতো করে বাড়িটা সাজাবো। আর কি কি করতে হবে বলে যাও, তাহলে আমি সব কিছু করে ফেলতে পারবো। আপাতত এটা কর, আমি রাতে তোর আম্মুর কাছ থেকে সকল লিস্ট লিখে নিয়ে সকালে দিয়ে যাব তোর কাছে। ঠিক আছে আব্বু। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো। কি রে সাগর, তোর ভাই নাকি বিয়ে? হ্যাঁ, আজকে মেয়ে দেখে আসলাম, দেখতে অনেক সুন্দর, সবারই পছন্দ হয়েছে। সামনের সপ্তাহেই বিয়ে, তোদের বাসায় তো বিয়ের কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখিস নাই? বিয়ের কার্ড দেখেই তো ফোন দিলাম, তোকে না হলে কি আর ফোন দিতাম? যেহেতু বিয়ে তাহলে তো শপিং করতে হয়। কালকে কি তুই আমার সাথে একটু শপিং মলে যেতে পারবি? একা একা ভালো লাগে না শপিং করতে। আমি তো শপিং করে চলে এসেছি। আচ্ছা, সন্ধ্যায় নিয়ে যাব তোকে, রেডি থাকিস তুই।
ঠিক আছে, আমি কালকে রেডি থাকবো, সন্ধ্যার সময় মতো চলে আসবে কিন্তু। ঠিক আছে, সময় মতো চলে আসবো। এখন তাহলে ফোন রাখলাম, খুব ঘুমে ধরেছে। কালকে সকালে আবার উঠে কাজ করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। এই বলে সাগর ফোনটা কেটে ঘুমিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পরের দিন সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে সকালে কিছু দেখিয়ে দিতে লাগলো ডেকোরেশনের লোকেদের। দেখানো শেষ হতে সাগর চলে আসলো বাড়ির ভিতরে। এসে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। সাগর তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, তোমরা শপিং করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমরা শপিং করতে যাইতেছি। তুই যাবি নাকি আমাদের সাথে? চলে গেলে এই দিকটা দেখবে কে? তুমি আব্বুকে নিয়ে যাও, তাহলে আরও বেশি ভালো হবে। আমি এই দিকটা দেখিয়ে দিয়েছি, এখন বাজারে যাইতে হবে। তোমার দেওয়া লিস্টের সকল কিছু নিয়ে আসতে হবে। ওইগুলো নিয়ে আসতে আসতে বিকাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুই যা, আমরাও যাই। সাগর চলে আসলো বাজারে। লিস্টে দেওয়া সকল কিছু নিয়ে চলে আসলো দুপুরে বাসায়। এসে দেখে ডেকোরেশনের লোকেরা বসে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, ভাই, আপনি যতটুকু বলেছেন আমরা ততটুকু সাজিয়ে দিয়েছি আপনার মন মতো করে। এখন আর কি কি করতে হবে বলেন, আমি করে দিতেছি। বাহিরটা তো বেশ সুন্দরভাবে সাজিয়েছ, এখন ঘরের ভিতরটা সাজাতে হবে। আমি বলে দিতেছি, ঘরের ভিতরটা সাজাবে কিভাবে। সাগর ডেকোরেশনের লোকেদের বলে দিল ঘরের ভেতরটা সাজাবে কিভাবে। সকল কিছু বলা শেষ করে সাগর চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে নামতেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তানজিলা ফোন করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে তানজিলা বলতে লাগলো, সাগর, তুই কোথায় আছিস রে? আমি তোদের বাসার সামনে আসতেছি, তোকে নিয়ে এরপর মার্কেটে যাব। আচ্ছা, তুই আমাদের বাসার সামনে এসে আমাকে কল দে, আমি বাসায় আছি। সাগর ফোনটা কেটে দিয়ে বসে বসে দেখতেছে ডেকোরেশনের কাজগুলো। বেশ কিছুক্ষণ পর তানজিলা এসে ফোন দিল সাগরকে। সাগর চলে গেল তানজিলার সাথে শপিং মলে। সন্ধ্যা 7টায় শপিং করা শেষ হতে তানজিলা বলতে লাগলো, আচ্ছা সাগর, তোর ভাইয়ের তো বিয়ে হয়ে যাইতেছে, তুই বিয়ে করবি কবে? আমার তো অনেক দিনের ইচ্ছে তোকে বিয়ে করার, কিন্তু তুই তো আমাকে বিয়ে করবি না। হ্যাঁ, এটা ঠিক বলছিস, কারণ আমি তোকে সবসময় বান্ধবী হিসেবে দেখে এসেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না রে, সরি। তবে তোর পছন্দ মতো যদি কোনো মেয়ে থাকে তাহলে তাকে বিয়ে করতে পারি। আচ্ছা, তোর ভাইয়ের বিয়েটা শেষ হোক, এরপর তোর জন্য মেয়ে দেখতেছি আমি। আমার পরিচিত চাচাতো বোন আছে, দেখতে অনেক সুন্দর, তোর সাথে বেশ মানাবে, তার সাথে বিয়ে দিব তোকে। ঠিক আছে, ওইটা দিস পরে। এখন চল বাসায় যাই, রাত হয়ে গেছে অনেক। গিয়ে আবার দেখতে হবে ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হলে আবার ভাইয়ার রুমটা সাজাতে হবে। হ্যাঁ চল, তোকে নামিয়ে দিয়ে আমি আবার বাসায় যাব। আর তাদের খবর দিয়েছিস নাকি আসার জন্য? নুসরাতকে নাকি? হ্যাঁ, নুসরাত আর সাদিয়াকে খবর দিয়েছিস যে তোর ভাইয়ের বিয়ে? তাদের দুজনকে না বললে তো পরে তোর অবস্থা খারাপ করে দিবে। আর তাদের বাসায়ও বিয়ের কার্ড পৌঁছে দিয়েছি, কিন্তু ফোন দিয়ে বলা হয় নাই। অনেক ব্যস্ততার মাঝে আছি, দেখতেই তো পাচ্ছিস। তুই একটু বাসায় গিয়ে ফোন দিয়ে বলে দিস। ঠিক আছে, আমি বাসায় গিয়ে ফোন দিয়ে বলে দিব। এখন তাহলে যাওয়া যাক। এ বলে তানজিলা সাগরকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কী রে সাগর, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে যে একবার ফোন দিলাম, তোর ফোন বন্ধ বলছিল কেন? সাগর তার পকেট থেকে ফোনটা বের করে দেখে তার ফোনে চার্জ নেই। এটা দেখে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, ফোনে চার্জ নেই, এর জন্য ফোন বন্ধ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ভাইয়া কিছু করেছে নাকি? না, তোর ভাই কিছু করে নাই। ফোন দিয়েছিলাম একটা দরকারে, এখন তোর আব্বু নিয়ে এসেছে, আর যেতে হবে না। যা, ফ্রেশ হয়ে আয়, আমি সবার জন্য টেবিলে খাবার দিতেছি। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, সাগর, বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন কার কার রুম সাজানো হবে ঠিক করছিস নাকি?
আমাদের রুম তো সাজাতে হবে না, শুধু ভাইয়ার রুমটা ভালোভাবে সাজালেই হবে। যেহেতু ভাইয়ার বিয়ে, আমাদের রুম সাজিয়ে কি করব আমরা? আমার রুম শুধু একা সাজালে হবে না, সাথে তোর রুমও সাজাতে হবে। যদি ওইখানে আমার সুন্দরী শালি পাই তাহলে বিয়ে করিয়ে নিয়ে চলে আসব। কি বলো আব্বু আম্মু? মেহেদির কথা সবাই হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 10টা, সাগর ঘুমিয়ে আছে। এমন সময় তার আব্বু এসে ডাকতে লাগলো। সাগর, একটু উঠতো, বাজারে যা, তোর টেবিলের উপর লিস্ট রেখে দিয়েছি, এইগুলো নিয়ে আয়। এইগুলো ঘরে নেই। আচ্ছা আব্বু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে যাইতেছি বাজারে। সাগর ফ্রেশ হয়ে চলে গেল বাজারে। বাজার থেকে সব কিছু কেনাকাটা করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 6টি দিন। আজকে মেহেদির হলুদ সন্ধ্যা। সবাই মেহেদিকে হলুদ লাগিয়ে চলে গেল। এদিকে মেহেদি তার রুমে এসে ফোন দিল মেহেজাবিনকে। বেশ কিছুক্ষণ পর মেহেজাবিন ফোনটা রিসিভ করলো। তুমি কোথায় আছো এখন? আমি আসতেছি। যেখানে আসার কথা বলেছিলাম তোমাকে, ওইখানে তুমি চলে আসো। আমিও 10 মিনিটের মধ্যে ওইখানে আসছি, তুমিও আসো তাড়াতাড়ি। মেহেদি ফোনটা কেটে দিয়ে তার বেলকনিতে চলে গেল। নিচে তাকিয়ে দেখে কেউ নেই। বেলকনি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর পিছনে গেট দিয়ে চলে গেল বাহিরে। মেহেদি তার লোকেশনে এসে দেখে মেহজাবিন দাঁড়িয়ে আছে। মেহজাবিনকে নিয়ে চলে আসলো একটা বাস কাউন্টারে। মেহেদি, আমরা এখন কোথায় যাব? আমার এখান থেকে অনেক দূর চলে যাব। আমরা এখান থেকে অনেক দূর চলে যাব। যে জায়গায় যাব ওই জায়গায় আমাদের কেউ খুঁজে পাবে না। তোমার ফোন থেকে তোমার সিমটা খুলে ফেলে দাও। আমি তোমার সিমটা খুলে ফেলে দিয়েছি। আমরা ওইখানে গিয়ে সকালে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, ওইখানে আমার একটা বন্ধু আছে, সে সকাল কিছু রেডি করে রাখবে। আমরা শুধু ওইখানে গিয়ে বিয়ে করে ফেলবো আর তার বাসায় কয়েকদিন থেকে এরপর আমরা একটা বাসা ভাড়া নিয়ে নিব। ঠিক আছে। মেহেদি আর মেহজাবিন একটা বাসে উঠে পড়ল টিকিট কেটে। কিছুক্ষণের মধ্যে এই বাসটা ছেড়ে দিল। এদিকে সাগরের আম্মু চলে আসলো মেহেদির রুমে। রুমের সামনে মেহেদিকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর মেহেদি যখন দরজা খুলতেছে না, তখন সাগরের আম্মু চলে আসলো সাগরের রুমে আর বলতে লাগলো। সাগর, তোর ভাই তো দরজা খুলতেছে না। সেই 10 মিনিট ধরে তোর ভাইকে ডেকে যাচ্ছি, কিন্তু দরজা খোলার নামই নিচ্ছে না। তুই একটু এসে দেখ তো কি হয়েছে তোর ভাইয়ের। আচ্ছা আম্মু, আমি দেখতেছি। আর ভাইয়ার রুমের চাবি তো আছে, চাবিটা নিয়ে আসো। সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর তার ভাইয়ের রুমের সামনে এসে ডাকতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসতেছে না। কিছুক্ষণ পর সাগরের আম্মু এক্সট্রা চাবি নিয়ে দরজা খুলতে দেখতে পেল ঘরের ভিতর কেউ নেই। এটা দেখে সাগরের আর বুঝতে বাকি রইল না যে তার ভাই পালিয়ে গেছে। সাগরের চোখ টেবিলের দিকে পড়তেই দেখতে পেল একটা চিঠি। সাগর চিঠিটা নিয়ে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল এমন কিছু। প্রিয় মা বাবা এবং আমার ছোট ভাই, আমি তোকে ওই দিন বোঝাতে চাইছিলাম যে আমি বিয়েটা করতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটার পরিবার কিছুতেই রাজি হচ্ছে না বড়লোক পরিবারে বিয়ে দিতে। তাই আমি চলে এসেছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক দূরে। আমাদের জন্য দোয়া করিস। আর কালকে কি হবে আমি জানি না। আরও ইত্যাদি ইত্যাদি কথা লেখা ছিল। সাগর চিঠিটা তার মায়ের হাতে দিতেই তার মা চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা পড়ার পর সাগরের আম্মু বসে পড়ল খাটের উপর। বেশ কিছুক্ষণ পর বাড়ির সবাই আসলো। সাগরের আব্বু চিঠিটা পড়ে বলতে লাগলো। মেহেদি, তুই এটা না করলেও পারতি, আমাদের বললেই হতো, আমরা তোর বিয়ে না দিতাম। এখন আমরা ফারিয়ার আব্বু আম্মুকে কি জবাব দিব? মেহেদি তো চলে গেছে, এখন কার সাথে বিয়ে হবে ফারিয়ার? বেশ কিছুক্ষণ পর সবাই চুপ থাকার পর সাগরের আম্মু বলে উঠল। সাগর, তুই আমার মাথায় হাত রেখে বল, কালকে তুই বিয়েটা করবি। তুই যদি বিয়ে না করিস তাহলে আমি আত্মহত্যা করব। আম্মু, তুমি এসব কি বলতেছো? আমি ভাবিকে কিভাবে বিয়ে করতে পারি? আর আমি বিয়ে করলে আশেপাশের মানুষ কি বলবে? আর মেয়ের পরিবার কি বলবে? ওইটা যা বলার বলবে, আমরা সব কিছু সামলে নেব। তুই শুধু বিয়ে করবি। আমি চাই না আমার ছেলের জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক।
সাগর কোনো কিছু বলতেছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ফোন দিল ফারিয়ার আব্বুর কাছে। হ্যালো বিআই সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল জরুরি। আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন? কেন বিআই সাহেব, কোনো কিছু কি হয়েছে যে এত রাতে আমাকে আসতে বলতেছেন? আপনি আসেন একটু দয়া করে, এরপর সব বলতেছি আপনাকে। আচ্ছা, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যেই। এই বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর ফারিয়ার আব্বু চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। ফারিয়ার আব্বু ভিতরে প্রবেশ করতে দেখতে পেল সবাই দাঁড়িয়ে আছে। এটা দেখে বলতে লাগলো, কি হয়েছে বিআই সাহেব, আমাকে এত তাড়াতাড়ি আসার জন্য বললেন? মেহেদির কিছু হয়েছে নাকি? আসলে মেহেদি পালিয়ে গেছে, সে এই বিয়েটা করতে চায় না। মানে কিসব বলতেছেন আপনি? মেহেদি বিয়ে করতে চায় না মানে? তাহলে এখন আমার মেয়ের জীবন কি হবে? আপনার ছেলের জন্য আমার মেয়ের জীবন পুরো বরবাদ হয়ে গেছে। আমি আপনাদের সবার নামে মামলা দিব থানায়। বিআই সাহেব, আপনি একটু শান্ত হন, আমার পুরো কথা শোনেন। আমার এক ছেলে চলে গেছে তো কি হয়েছে, আমার আর একটা ছেলে তো আছেই, তার সাথে ফারিয়ার বিয়ে হবে। আমরাও চাই না আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সাগরের সাথে ফারিয়ার বিয়ে হবে। ফারিয়ার আব্বু বেশ কিছুক্ষণ ভেবে চিনতে বলতে লাগলো, ঠিক আছে, তাহলে সাগরের সাথেই ফারিয়ার বিয়ে হবে। আচ্ছা, এখন তাহলে আমি চাই, আবার ফারিয়াকে বোঝাতে হবে। ধন্যবাদ বিআই সাহেব পরিস্থিতি বোঝার জন্য। চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে আসতে হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি। ফারিয়ার আব্বু চলে গেল। এদিকে সাগর চুপচাপ বসে আছে তার রুমে। এমন সময় তানজিলা আসলো সাগরের পাশে বসতে বসতে বলতে লাগলো, সাগর কি আর করবি, যেহেতু তোর ভাই চলে গেছে সে তো তোকে বিয়েই করতেই হবে। এখন আর কিছু করার নেই, দোয়া করি তোরা সুখী হ। এই বলে তানজিলা চলে গেল সাগরের রুম থেকে। এদিকে সাগর বিছানায় শুয়ে পড়তে ঘুমিয়ে গেল। পরদিন সকালে সাগর রেডি হয়ে গেল বিয়ের জন্য। দুপুর হতেই জুম্মার নামাজ আদায় করে সবাইকে নিয়ে চলে গেল ফারিয়াদের বাসায়। সাগরের পাশে বসে আছে তার বন্ধু রায়হান, তানজিলা এবং আরও কয়েকজন বান্ধবী। বেশ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসলো ফারিয়াদের বাসায়। বিয়ের গেট ধরে আছে সবাই, এটাই স্বাভাবিক, বিয়েতে গেট ধরে থাকবে। বেশ কিছুক্ষণের মধ্যেই সাগর টারকা দিয়ে ভিতরে প্রবেশ করলো। স্টেজে বসে আছে সবাই। এমন সময় ফারিয়ার আব্বু এসে সাগরকে বলতে লাগলো, সাগর বাবা, তোমার সাথে কিছু কথা ছিল, একটু যদি উঠে আসতে তাহলে ভালো হতো। জি চলেন। সাগরকে নিয়ে ফারিয়ার আব্বু চলে গেল অন্য পাশে। সাগরের কাঁধে হাত রেখে বলতে লাগলো, বাবা, আমার মেয়েকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না তুমি। যখন যা লাগবে আমার কাছে বলবে, আমি সব দিব তোমাকে। আমার একটাই মাত্র মেয়ে, আমি আমার মেয়ের কষ্ট দেখতে চাই না। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে যেভাবে থাকতে চাইবে আমি ওভাবেই রাখবো আপনার মেয়েকে। সাগর আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল স্টেজে। বসে পড়তে বাবুজি খাবার নিয়ে আসলো। সকালে খাওয়া দাওয়া করার পর কাজী সাহেব চলে আসলো। সাগর আর ফারিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল কাজী সাহেব। বেশ কিছুক্ষণ পর সাগরকে নিয়ে যাওয়া হলো ফারিয়ার রুমে। ফারিয়ার পাশে সাগরকে বসিয়ে দিয়ে মিষ্টিমুখ করালো। বেশ কিছুক্ষণ পর সকল নিয়মকানুন মেনে সন্ধ্যায় সাগর আর ফারিয়াকে তুলে দিল গাড়িতে। সন্ধ্যা 7টা। সাগর ফারিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। সবাই বউকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে সাগর তার বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগরের আম্মু এসে বলতে লাগলো, সাগর, রুমে যা, 12টা বাজে, এখন আর মেয়েটার সাথে ভালো ব্যবহার করবি। সাগর, রুমে যা, 12টা বাজে এখন, আর মেয়েটার সাথে ভালো ব্যবহার করবি। আমি বুঝতে পারছি মেয়েটা হয়তো প্রথমে মেনে নেবে না, তুই মেয়েটাকে যেভাবে বলবে সেভাবে চলবি। ইনশাল্লাহ একদিন না একদিন মেয়েটা তোকে মেনে নেবে। হ্যাঁ আম্মু, তানজিলা যাই রে, আমি দোয়া করিস আমার জন্য। এই বলে সাগর চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় আসতেই ফারিয়া বলতে লাগলো, আপনি প্লিজ আমার কাছে আসবেন না, আমি আপনাকে বর হিসেবে মানি না।
যাকে নিয়ে এই 1 সপ্তাহ স্বপ্ন দেখেছি আপনার ভাইয়া আমার সাথে বেইমানি করে অন্য মেয়েকে নিয়ে চলে গেছে। সাগর চুপচাপ ফারিয়ার কথা শুনতে লাগলো। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলো। শুয়ে সে ফোন টিপতেছে। এদিকে ফারিয়া সাগরকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, আমার লাগেজ কোথায় যেটাতে আমার কাপড় নিয়ে এসেছেন? আর ঘরের লাইট বন্ধ করেছেন কেন? ঘরের লাইট জ্বালান, আপনাকে বিশ্বাস নেই। আপনি যে কোনো সময় আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। দেখুন, আমি এতটাও খারাপ না যে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব অধিকার খাটানোর জন্য। সো এতটা বিশ্বাস করতে পারেন আমার উপর। আপনার পাশে লাগেজ রাখা আছে, আপনি চাইলে ড্রেস চেঞ্জ করে নিতে পারেন, ওইটা ওয়াশরুম। সাগর আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিল ওয়াশরুমটা। সোফা থেকে উঠে এসে ফোনটা চার্জে রেখে আবারও সোফায় গিয়ে শুয়ে পড়ল। মুখে একটা কাপড় দিল, কারণ আলোতে ঘুমাতে পায় না সাগর। এদিকে ফারিয়া ড্রেস চেঞ্জ করে রুমের ভিতর এসে দেখে সাগর ঘুমিয়ে গেছে। সাগরকে আর না ডাক দিয়ে চলে গেল বিছানায়। লাইট না নিভিয়েই ঘুমিয়ে গেল। পরদিন সকালে সাগরের ঘুম ভাঙল তার আম্মুর ডাকে। দরজাটা খুলে দিতে সাগরের আম্মু ঘরের ভিতর প্রবেশ করলো। সোফার দিকে তাকিয়ে সোফায় বালিশ রাখা আছে, এটা দেখে তার আম্মু বলতে লাগলো, সাগর যা ফ্রেশ হয়ে আয়, আমি ফারিয়াকে ডেকে তুলতেছি ঘুম থেকে। সাগর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। এদিকে সাগরের আম্মু ফারিয়াকে ঘুম থেকে ডেকে তুলল। বেশ কিছুক্ষণ পর সাগর ওয়াশরুম থেকে বের হতেই ফারিয়া চলে গেল ওয়াশরুমে। সাগর তার ফোনটা নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে তানজিলা চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, কিরে বাসরাত কেমন হয়েছে? বউকে আদর করেছিস তো? তানজিলা, প্লিজ তুই চুপ করবি? এ বলে সাগর চলে আসলো খাবার টেবিলে। নিজের হাতে খাবার নিয়ে খাবার খেয়ে চলে গেল বাহিরে। চায়ের দোকানে বসে আছে সাগর। এমন সময় রায়হান এসে সাগরের পাশে বসলো আর বলতে লাগলো, বন্ধু, আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি, কিছুটা সময় লাগবে ভাবি নিজেকে মানিয়ে নিতে। তুইও ভাবির কথা মতো চলাচল কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো ফারিয়ার কথা মতো চলাচল করতেছি, দেখি সামনে কি হয়। আর ভাবতেছি কলেজে না গিয়ে অফিসে জয়েন করব। এখন যেহেতু বিয়ে করে নিয়েছি সেহেতু কাজ তো করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক বলছিস। আমি তো তোর আব্বুর অফিসে জব করি, তুইও অফিসে জয়েন কর, তাহলে খুব ভালো হবে। সবার সাথে কথা বললে তোর মনটাও ভালো থাকবে। হ্যাঁ, ভাবতেছি কাল থেকে অফিসে জয়েন করব। ফারিয়াকে তার বাসায় রেখে আসব কয়েকদিনের জন্য, যাতে সে পরিস্থিতি কিছুটা সামনে নিতে পারে। হ্যাঁ, ঠিক বলছিস। ভাবিকে কয়েকদিনের জন্য তোদের বাসায় রেখে আসিস, আজকে তো তোদের নিতে আসবে। সাগর রায়হানের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাসায়। এসে দেখে ফারিয়ার আব্বু আরও কয়েকজন অভিভাবক এসেছে। সাগর ফারিয়ার আব্বুকে দেখে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর এত সকালে কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আসলে মতিন মামার চা না খেলে আমার সারাদিন ভালো লাগে না, এর জন্য আর কি সকাল সকাল চলে যাই। ও আচ্ছা। সাগর তার শ্বশুরের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। এসে দেখে ফারিয়া রেডি হয়ে বসে আছে। সাগরকে দেখেই ফারিয়া বলতে লাগলো, সাগর আমাদের নিতে এসেছে, চলো। আর আমাদের বাসায় গিয়ে আমি যেটা বলবো সেটা করবে, অন্য কিছু করবে না। আমি তোমাকে স্বামী হিসেবে কখনোই মেনে নেব না। 6 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সাগর মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। কি বলবে, কারণ সে সব অপরাধ তো তার ভাইয়ের। সাগর তার ভাইকে অনেক জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছু বলে নাই। সাগর তার ড্রয়ার থেকে কিছু কাপড় বের করে একটা ব্যাগের ভিতর ভরে নিল। কাপড় ভরা শেষ হতেই দুজন চলে আসলো নিচে। দুজনের হাতে 2টা ব্যাগ দেখে ফারিয়ার আব্বু বলতে লাগলো, কি ব্যাপার, দুজনের হাতে 2টা ব্যাগ কেন? ফারিয়া, তোর লাগেজে কি জায়গা নেই নাকি? না আব্বু, ফারিয়ার লাগেজে জায়গা নেই, এর জন্য আমি অন্য একটা ব্যাগ নিয়েছি। আর কালকে আমি চলে আসব, কাল থেকে অফিসে জয়েন করব। এই জন্য আর কি তেমন বেশি কাপড় নেই। ঠিক আছে,
তুমি যেহেতু কালকে চলে আসবে, ফারিয়া না হয় 2-3 দিন বাসায় থাকুক আমাদের। বিআই সাহেব, তাতে কি আপনাদের আপত্তি আছে? ফারিয়া যদি আমাদের বাসায় কয়েকদিন থাকে? না, আমার কোনো আপত্তি নেই। হারিয়া থাকুক না হয় আপনাদের বাসায় 1 সপ্তাহ। সাগর, তুই এক কাজ করিস, কালকে সকালে ফারিয়াদের বাসা থেকে সোজা অফিসে চলে আসিস। তাহলে আর বাসায় আসতে হবে না। পরের সন্ধ্যায় একসাথে আমি আর তুই বাসায় আসবো। ঠিক আছে আব্বু। সাগর তার শ্বশুরের সাথে চলে গেল ফারিয়াদের বাসায়। কলিং বেল দিতেই ফারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। ফারিয়ার আম্মুকে দেখে সাগর সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে এসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ফারিয়া, সাগরকে নিয়ে তোর রুমে যা। চলেন আমার সাথে আমার রুমে। সাগর ফারিয়ার পিছু পিছু চলে গেল ফারিয়ার রুমে। ফারিয়া তার ওয়াশরুমটা দেখিয়ে দিল। সাগর ফ্রেশ হয়ে এসে বসে আছে। এমন সময় ফারিয়ার আম্মু আসলো আর বলতে লাগলো, সাগর, এই নাও, এই ফলগুলো খেতে থাকো, আমি রান্না করতেছি তোমার জন্য। বেশি কিছু রান্না করতে হবে না আম্মু, আমি কালকে সকালে চলে যাব আমাদের বাসায়। কাল থেকে অফিসে যাব, এর জন্য ফারিয়া থাকবে 1 সপ্তাহ এখানে। বাবা, তুমি আর কয়েকদিন থাকলে খুব ভালো হতো। আচ্ছা, ফারিয়াকে যেদিন নিতে আসবো ওই দিন না হয় থাকবো, কালকে আমাকে যেতে হবে অফিসে। ঠিক আছে, তুমি এই ফলগুলো খেতে থাকো। ফারিয়া, তুই নিচে আয়, জামাই বাবার জন্য আরো কিছু নিয়ে যা। ফারিয়া তার আম্মুর পিছু পিছু চলে গেল নিচে। এদিকে সাগর সোফায় বসে বসে ফোন টিপতেছে আর আঙ্গুর ফল খাচ্ছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তানজিলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তানজিলা বলতে লাগলো, কিরে সাগর, শ্বশুর বাড়ি গেছিস নাকি? ভালোভাবে মোটা তাজা হয়ে আসিস কিন্তু। ধুর, তুই কি যে বলিস না, মোটা তাজা হয়ে আসলে পরে তো সমস্যা হবে। এখন যেমন আছি তেমনই ভালো। ঠিক আছে, তোর বউ কোথায়? তোর পাশেই আছে নাকি অন্য কোথাও চলে গেছে? নিচে গেছে। আচ্ছা রাখলাম, এখন পরে কথা হবে। আর কালকে তো তুই অফিসে যাইতেছিস তাই না? কোন অফিসে আছিস তুই, উত্তরা নাকি গাজীপুর? আঙ্কেল তো আমাকে উত্তরাই রেখেছে, আমি বলেছিলাম গাজীপুর দিয়ে দিতে, কারণ ওইখানে আমার ফুপি মনির বাসায় আছে। কিন্তু আঙ্কেল এখানেই দিয়েছে আব্বু না কি বলে উত্তরাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে কালকে দেখা হচ্ছে অফিসে তোদের সাথে। কাল থেকে অফিসে জয়েন করব। আচ্ছা, তাহলে কালকে আর আয় অফিসে, এরপর না হয় কথা হবে। রাখলাম। আর এখন আর শ্বশুরবাড়ি মধুর হাড়ি খেতে থাক। এ বলে তানজিলা ফোনটা কেটে দিল। এদিকে সাগর সোফায় বসে বসে আঙ্গুর ফল খাচ্ছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগরের ছোট শালি। সাগরের পাশে বসে বলতে লাগলো, দুলা ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো তানহা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর সাথে কি আপনার কিছু হয়েছে? আপু যে আমাকে দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে রুমে। না, আমার সাথে কিছুই হয় নাই। আসলে আমার ভাইয়ার সাথে তো বিয়ে হবার কথা ছিল, এখন তো বিয়ে হয় নাই ভাইয়ার সাথে, তাই আর কি মনে হয় এরকম করতেছে। চিন্তা করো না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করি আপু যাতে ঠিক হয়ে যায়। আরেকটা সিক্রেট কথা বলি, আপু যদি আপনার কথা না শুনে তাহলে তেলাপোকা আপুর সামনে ধরবেন, দেখবেন আপু আপনি যেটা বলবেন সেটাই শুনবে। কারণ আপু তেলাপোকা কি যে ভয় পায়। ঠিক আছে, চলো লুডো খেলি। একা একা ভালো লাগে না, তুমি যেহেতু চলে এসেছো ভালোই হয়েছে। আপনি বসেন, আমি আমার আরও 2টা বান্ধবীকে নিয়ে আসতেছি, তারাও আপনাকে দেখবে। বিয়ের দিন তো দেখতে পারি নাই, আজকে এসেছে, তাদের সাথে না হয় নিয়ে লুডো খেলবো। ঠিক আছে, তাদের নিয়ে আসো, আমি বসে আছি এখানে। তানহা চলে গেল। বেশ কিছুক্ষণ পর তার 2টা বান্ধবীকে নিয়ে এসে সাগরের সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই 3 জনের সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিল সাগর। 4 জন মিলে নিচে বসে লুডো খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আসলো রুমে, এসে দেখে লুডো খেলতেছে সবাই। তাদেরকে লুডো খেলতে দেখে ফারিয়া বলতে লাগলো, কি রে তানহা,
তোরা লুডো খেলতেছিস, আমাকে ডাক দিস নাই কেন? তোদের সাথে কথাই বলবো না আমি, তোরা একা একাই খেল। আপনি চাইলে এখানে বসে খেলতে পারেন ওদের সাথে, আমি না হয় পরে খেলবো আবার। সাগর উঠে সোফায় বসে পড়ল। এদিকে ফারিয়া তাদের সাথে লুডো খেলতেছে। যে একটা গুটি কাটা পড়েছে অমনি ফারিয়া ইয়াহু বলে চিৎকার করছে। বেশ কিছুক্ষণ পর লুডো খেলা শেষ হতে তানহা বলতে লাগলো, দুলা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে লুডো খেলার জন্য। রাতে আবার খেলবো, চলেন এখন নিচে যাই। তোমরা নিচে যাও, আমি একটু বিশ্রাম করি, মাথাটা ব্যথা করতেছে। আপু তুমি দুলা ভাইয়ের মাথাটা টিপে দাও, আমরা গেলাম এখন। হাত চলে গেল নিচে। এদিকে সাগর সোফায় শুয়ে পড়ল। ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সাগর বলতে লাগলো, আপনার মাথা টিপে দিতে হবে না, আপনি নিচে যান, আর কিছু হয় নাই, এমনিতেই ওদেরকে যাওয়ার জন্য এই কথা বলেছি। এই বলে সাগর সোফায় শুয়ে পড়ল। এদিকে ফারিয়া বেশ বুঝতে পারছে সাগরের মাথা ব্যথা করতেছে, কারণ সাগরের মুখ লাল হয়ে গেছে। ফারিয়া একটা ভিডিওতে দেখেছিল যে একটু ফর্সা সরিয়ে যাদের অ্যালার্জি আছে তাদের মাথা ব্যথা করলে মুখটা কিছুটা লাল হয়ে যায়। ফারিয়া আস্তে আস্তে সাগরের মাথার কাছে বসে টিপে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ টেপার পর সাগর ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া চলে আসলো নিচে। ফারিয়াকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে ফারিয়া, জামাই বাবা কোথায়? তাকে নিয়ে আয়, সবাই তো বসে রয়েছে খাবার খাওয়ার জন্য। আম্মু তোমরা খাবার খেয়ে নাও, সাগরের মাথা ব্যথা করতেছে তো এর জন্য সে ঘুমিয়ে গেছে। তোমরা খাবার খেয়ে নাও, সাগর ঘুম থেকে উঠলে না হয় খাবার খাবে। আচ্ছা তোমরা সবাই টেবিলে বসো, ফারিয়া তুইও বসে পড়, সবাইকে খাবার দিয়ে দিই। ফারিয়ার আম্মু সবাইকে খাবার দিয়ে দিল। খাবার খেয়ে সবাই বসে আড্ডা দিতেছে। এদিকে সাগর এখনো ঘুমাচ্ছে। সন্ধ্যা 6টার সময় তানহা এসে ডাকতে লাগলো সাগরকে। দুলা ভাই ঘুম থেকে উঠেন, সন্ধ্যা তো হয়ে গেছে, আর কত ঘুমাবেন? সাগর ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতে দেখতে পেল অন্ধকার হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসে তানহাকে নিয়ে নিচে চলে আসলো। এসে দেখে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে সাগরও তাদের সাথে আড্ডা দিতে লাগলো। রাত 9টা, সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাগর ফারিয়ার পিছু পিছু চলে আসলো ফারিয়ার রুমে। এসে দেখে ফারিয়া আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আপনি বিছানায় ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি, আমাকে একটা বালিশ আর একটা কাঁথা দিলেই চলবে। এটা বলতেই ফারিয়া সাগরের দিকে চোখ বড় বড় করে তাকালো। এটা দেখে সাগর কিছুটা ভয় পেল আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপনি নিচে ঘুমাইতেন আর আপনার ঠান্ডা লাগলে বাসায় বলতেন আমি শ্বশুরবাড়ি গিয়ে নিচে ঘুমাইছি, তাই না? আপনি ওই পাশে শুয়ে পড়েন আর আমি এই পাশে ঘুমাবো। মাঝখানে থাকবে একটা কোল বালিশ। এই পাশে আসার চেষ্টাও করবেন না, এই বলে দিলাম। সাগর মাথা নাড়িয়ে চলে গেল বেলকনিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতেছে। হালকা বাতাস আসতেছে, বেশ মনোরম পরিবেশ। বেশ কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থাকার পর চলে আসলো বিছানার এক পাশে। গুটিসুটি হয়ে শুয়ে পড়ল সাগর। অন্য পাশে শুয়ে আছে ফারিয়া। মাঝখানে বলতে গেলে কোলবালিশ দিয়ে রেখেছি বড় একটা। সাগর দুপুরে ঘুমানোর কারণে তার ঘুম আসতেছে না। ফোনে মুভি দেখতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় ফারিয়া কোলবালিশটা নিচে ফেলে দিয়ে সাগরকে জড়িয়ে ধরে সাগরের বুকে মাথা রাখলো আর ঘুমের ঘরে বলতে লাগলো, ভেবেছিলাম কি আর হয়েছে কি, এমনটা আমি তো কখনো আশাই করি নাই। আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এখন সাগর তো মেনে নিতে হবে, সে ছোট হোক আর বড়, আস্তে আস্তে সাগরকে মেনে নিব। এসব বলতেছে ফারিয়া। এইদিকে সাগর মুচকি মুচকি হাসতেছে, কারণ ফারিয়ার কথা শুনে সে ভাবছিল ফারিয়া সত্যি সত্যি তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে না। কিন্তু পরিস্থিতি উল্টো দিকে ঘুরে গেছে। সাগরও ঘুমিয়ে গেছে। ভোর 4টা। এমন সময় ফারিয়ার ঘুমটা ভেঙে গেল। আশেপাশে তাকাতেই দেখতে পেল ফারিয়া সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে ফারিয়া নিজেই নিজেকে বলতে লাগলো, ছি, আমি রাতে বললাম জড়িয়ে না ধরতে, আর আমি কিনা নিজেই জড়িয়ে ধরেছি। যাক, দেখে নাই ভালোই হয়েছে। এ বলে ফারিয়া সাগরকে ছেড়ে দিয়ে চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া চলে আসলো রুমে। এসে দেখে সাগর ঘুম থেকে উঠে বসে আছে। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, আপনি ঘুম থেকে উঠে গেছেন কেন? এখনো তো সকালই হয় নাই। ঘুমিয়ে থাকেন, সকালে আমি ডেকে দিব আপনাকে। ডেকে দিতে হবে না, আমার আর এখন ঘুম ধরবে না,
আপনি চাইলে ঘুমাতে পারেন। এই বলে সাগর তার ফোনটা নিয়ে চলে গেল বেলকনিতে। দোলনায় বসে গান শুনতেছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। এদিকে ফারিয়া ঘরের ভিতর পায়চারি করতেছে আর মনে মনে বলতেছে, এখন যদি আমি ওনাকে মেনে নিতাম তাহলে হয়তো ওনার পাশে বসে রাতের আকাশের চাঁদ দেখতে পারতাম, কতটা রোমান্টিক পরিবেশ হতো। এইসব ভাবতেছে আর পায়চারি করতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর রুমের ভিতর প্রবেশ করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এরকমভাবে পায়চারি করতেছেন কেন? কিছু কি নিয়ে চিন্তা করতেছেন নাকি কিছু হারিয়ে গেছে? না, কিছু নিয়ে চিন্তা করি নাই, আর কিছু হারাই নাই। আপনি কিছু খাবেন নাকি আপনার জন্য কিছু নিয়ে আসি? যদি কফি বানাতে পারেন তাহলে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসেন। ঠিক আছে, আপনি বসেন এখানে, আমি আপনার জন্য কফি নিয়ে আসতেছি, কিছুক্ষণ অপেক্ষা করেন। আচ্ছা নিয়ে আসেন, আমি এখানে বসে আছি। ফারিয়া চলে গেল নিচে, 2 কাপ কফি বানিয়ে চলে আসলো আবার রুমে। সাগরকে 1 কাপ কফি দিয়ে দিল। সাগর কফিটা শেষ করেই ফজরের আজান দিল। অজু করে ফজরের নামাজটা পড়ে নিল সাগর। সকাল 7টা। সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি আমা খাবার রেডি করে বসে আছে। টেবিলে সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, টেবিলে আসো, তোমার জন্য রান্না করেছি, খাবার খেয়ে নাও। এত সকালে উঠে রান্না করার কি দরকার ছিল? আমি তো অফিসে গিয়ে কিছু খেয়ে নিতে পারতাম। তুমি আমার মেয়ের জামাই, তোমাকে কিভাবে না খাইয়ে বাইরে যেতে দেই? সাগর মুচকি একটা হাসি দিয়ে চলে আসলো খাবার টেবিলে। খাবার খাচ্ছে আর তার শাশুড়ি মায়ের সাথে টুকটাক গল্প করছে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া আসলো। সাগর খাওয়া দাওয়া করে ফারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাহিরে। একটা রিক্সা নিয়ে অফিসের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সাগর চলে আসলো অফিসে। এসে দেখে তানজিলা এবং রায়হান চলে এসেছে। তাদের সাথে কথা বলে সাগর চলে গেল তার আব্বুর কেবিনে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, ভিতরে আয় সাগর, তোর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই নে, এই ফাইলটা নিয়ে চলে যা রায়হান আর তানজিলার কাছে। ওরা 2 জন তোকে বুঝিয়ে দিবে কিভাবে ফাইলের কাজটা পরিপূর্ণভাবে করতে হয়। আস্তে আস্তে সব বুঝে গেলে এরপর তোকে দায়িত্ব দিয়ে দিব অফিসটা দেখার জন্য। আব্বু, তুমি আরও 5 বছর থাকো, আমি না হয় অফিসে কাজ করি, তাতে তো কোনো সমস্যা নেই। তুমি শুধু বসে বসে অর্ডার দিবে আর আমি কাজ করে দিব। কোনটা কিভাবে করতে হবে আমাকে বলবে, আমি করে দিব। তবু হয়নি। ঠিক আছে, তুই যা, গিয়ে কাজটা শিখে নে। আর ফারিয়ার সাথে তোর সব কিছু ঠিকঠাক আছে? তোর নাকি ফারিয়া তোর উপর রেগে আছে? না আব্বু, এখন আর রেগে নাই, সব কিছু ঠিকঠাক আছে। ভাইয়ার কোনো খোঁজ খবর পেলে? না, মেহেদির কোনো খোঁজ খবর পাই নাই, সব কিছুই বন্ধ। ফোন দিয়েছিলাম, বন্ধ বলেছিল, তবে তার ATM কার্ডগুলো চলতেছে এখন। আচ্ছা, চলতে থাকুক, যা হবার হয়ে গেছে। ভাইয়ার অ্যাকাউন্টে না হয় কিছু টাকা পাঠিয়ে দিও, যাতে ভাইয়া যেখানেই থাকুক না কেন কষ্ট না করতে হয়। ঠিক আছে, টাকা পাঠিয়ে দিব নে, আমি চিন্তা করিস না। সাগর চলে গেল তানজিলা এবং রায়হানের কাছে গিয়ে দেখে দুজন বসে বসে গল্প করতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, হাতে ফাইল কাজ করবি নাকি? বস এখানে। আগে শ্বশুরবাড়ি কি খেয়েছিস তা জানাই, এরপর না হয় কাজ করা যাবে। আর ভাবি কি তোকে আদর যত্ন করে নাকি রে? হ্যাঁ, আদর যত্ন করতেছে, তবে প্রথম প্রথম তো, তাই আর কি তেমন বেশি গুরুত্ব দিচ্ছে না। তোদের দুজনের মধ্যে কিছু তো চলতেছে, কিছুদিন ধরে খেয়াল করতেছি তোরা 2 জন বেশ ঘনিষ্ঠ হচ্ছিস। আসলে সাগর, আমি না তানজিলাকে ভালোবেসে ফেলেছি। এখন তানজিলাকে বলেছিলাম যে তাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে। তানজিলা বলেছে আর কিছুদিন পর বলার জন্য। তানজিলা যেহেতু বলছে আর কিছুদিন পর বলতে, তাহলে না হয় আর কিছুদিন পর বলবি, এটা তো কোনো সমস্যা নেই। এখন এক কাজ করো, আমাকে এই ফাইলটা বুঝিয়ে দে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তানজিলা, তুমি না হয় আমাদের জন্য কফি নিয়ে আসো, আমি সাগরকে বুঝিয়ে দিতেছি ফাইলটা। নাকি করে না? আচ্ছা, তোমরা দুজন বসে কথা বলো কাজের ব্যাপারে, আমি আসতেছি তোমাদের জন্য কফি নিয়ে। তানজিলা চলে গেল। এদিকে রায়হান সাগরকে ভালোভাবে বুঝিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে। বেশ কিছুক্ষণ পর তানজিলা কফি নিয়ে চলে আসলো কেবিনে।
তিনজন বসে কফি খাচ্ছে এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ফারিয়া বলে উঠল, আপনি কি আজকে আমাদের বাসায় আসবেন নাকি আপনাদের বাসায় চলে যাবেন? আম্মু জিজ্ঞেস করছিল, আপনি আসলে আপনার জন্য রান্না করবে। আমি আজকে আমাদের বাসায় চলে যাব। আপনি এক সপ্তাহ আপনাদের বাসায় থাকেন, এক সপ্তাহ পর না হয় আমি আপনাকে নিয়ে আসবো আমাদের বাসায়। কেন, দুদিন পর নিয়ে গেলে কি সমস্যা? নাকি আপনার বাসায় আপনার গার্লফ্রেন্ড আছে এই জন্য আমাকে নিয়ে যাচ্ছেন না? বলতেছেন এক সপ্তাহ পর নিয়ে যাবেন। আরে তা না, আপনার আব্বু বলেছে যে এক সপ্তাহ আপনাকে রাখবে, এর জন্যই তো আমি বললাম এক সপ্তাহ থাকার জন্য। আপনি আমাকে অযথা সন্দেহ করতেছেন, এসব সন্দেহ করা কিন্তু ভালো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আমি আপনার চাইতে অনেক বেশি বুঝি। 2 দিন পর আমাকে নিয়ে যাবেন। যদি একদিন বেশি হয় তাহলে কিন্তু আমি আপনার নামে বিচার দিতে বাধ্য হব আপনার আব্বুর কাছে। বলবো যে আপনার ছেলে আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরোঘুরি করে। থাক, আর কারো কাছে বিচার দিতে হবে না। আমি 2 দিন পর আপনাকে নিয়ে আসবো। এখন রাখলাম, কাজ করতেছি অফিসে, দুপুরে ফোন দিব লাঞ্চের সময়। এ বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে তানজিলা আর রাহেন মিটমিট করে হাসতেছে। তাদেরকে হাসতে দেখে বলতে লাগলো, কি রে, তোরা এইভাবে হাসাহাসি করতেছিস কেন? মনে হচ্ছে কেউ তোদেরকে জোক শুনাইছে। হ্যাঁ রে, সত্যি শুনাইছি। তোর বউ তোকে যেভাবে টাইট দিল মনে হলো তুই কোনোদিনও আমাদের সাথে মেলামেশা করতেই পারবি না। সত্যি বলতে আসলেই তুই দেখবি আমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবি না। বেশিক্ষণ থাকলে তোর বউ প্যান প্যান শুরু করবে। আরে না, সে কিছুই বলবে না। নতুন নতুন তো ভাই, নতুন নতুন তো, তাই একটু শাসন করতেছে। পরবর্তীতে যদি বেশি শাসন করে তাহলে মাইট দিয়ে সোজা বানিয়ে ফেলবো, তখন আর কিছু বলবে না। জানি তুই কতটা সাহসী। ওই দিন তো তানজিলা তোকে ধরেছিল, তুই তো ভয়ে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। তোর সাহস আর আমাদের দেখাতে হবে না। বউয়ের হাতে মায়ের খাওয়া, তুই শুটকি মাছ হইবি, এই বলে দিলাম। সাগর বেশ কিছুক্ষণ কাজ করে চলে গেল তার আব্বুর কেবিনে। টেবিলের উপর থেকে কয়েকটা ফাইল নিয়ে কাজ করতে লাগলো। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, তুই তো কাজ বুঝে গেছিস, এখন তাহলে অফিসে থাক, আমি বাসায় চলে যাই। বেশ গরম লাগতেছে অফিসে। ঠিক আছে আব্বু, তুমি বাসায় চলে যাও, আমি না হয় সন্ধ্যাবেলা চলে আসবো বাসায়। সন্ধ্যাবেলা আমাদের বাসায় যাইতে হবে না, তোর শ্বশুর বাড়িতে চলে যাবি। 2 দিন পর না হয় ফারিয়াকে নিয়ে একেবারে আমাদের বাসায় আসবি। ঠিক আছে আব্বু, তুমি তাহলে বাসায় যাও, আমি সন্ধ্যায় চলে যাব ফারিয়াদের বাসায়। সাগরের আব্বু চলে গেল। এদিকে সাগর ফোন দিল ফারিয়াকে, কিন্তু ফোন রিসিভ করলো তানহা আর বলতে লাগলো, দুলা ভাই, আপুকে ছাড়া থাকতে পারেন না নাকি? একটু পর পর আমার আপুকে ফোন দেন। তোমার আপুর সাথে কথা ছিল তাই ফোন দিয়েছি। তোমার আপু কোথায়? তোমার আপুর কাছে ফোনটা, তোমার আপু কোথায়? তোমার আপুর কাছে ফোনটা দাও। আপু এই নাও, দুলা ভাই ফোন দিয়েছে, কি যেন বলবে তোমাকে। ফোনটা দে আর তুই নিচে যা, আমি আসতেছি কিছুক্ষণ পর। তানহা চলে গেল। এদিকে সাগর বলতে লাগলো, সন্ধ্যায় আমি তোমাদের বাসায় আসবো। 2 দিন পর একসাথে আমাদের বাসায় যাব আব্বু বলেছে। আচ্ছা, তাহলে সন্ধ্যায় ভালোভাবে চলে আসবেন। আর আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সন্ধ্যায় নিয়ে আসবো। এখন তাহলে রাখলাম। সাগর ফোনটা কেটে দিয়ে কাজ করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে সাগর চলে গেল আইসক্রিমের দোকানে। দোকান থেকে বড় একটা বক্সের আইসক্রিম নিয়ে চলে আসলো ফারিয়াদের বাসায়। কলিং বেল দিতে তানহা এসে দরজা খুলে দিল। সাগরের হাতে আইসক্রিমের বক্স দেখে তানহা বলতে লাগলো, শুধু আপনার বউকে খাওয়ালেই হবে দুলা ভাই? আমাদেরও তো খাওয়াতে হবে, তাই না? না হলে তো আপনার বোনের পেট খারাপ হবে। এত বড় বক্স এনেছি তোমাদের সবার জন্য, যাও তোমরা নিয়ে খেতে থাকো। শেষ হলে না হয় কালকে আবার এনে দিব। তানহা বক্সটা নিয়ে চলে আসলো ফারিয়ার রুমে। এদিকে সাগর তার শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। এসে দেখে 2 বোন আইসক্রিম খেয়ে মুখ পুরো ভরে ফেলেছে। এটা দেখে সাগর হাসতে লাগলো। সাগরকে হাসতে দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এভাবে হাসাহাসি করতেছেন কেন? আমাদের দেখে কি সার্কাস লাগতেছে নাকি? আইসক্রিম খাবেন ভালো কথা, তাই বলে এভাবে 2 বোন পুরো মুখে মাখিয়ে ফেলেছেন। একবার আয়নার দিকে তাকিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন কি করেছেন নিজেদের অবস্থা। এই বলে সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই ফারিয়া ওয়াশরুমে
গিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর সাগর আর ফারিয়া চলে গেল নিচে। খাবার টেবিলে বসে আছে দুজন। এমন সময় ফারিয়ার আম্মু এসে খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ফারিয়া আর সাগর চলে আসলো রুমে। সোফায় বসে বসে ফোন টিপতেছে। এমন সময় ফারিয়া বলতে লাগলো, ফোনের ভেতর এমন কি আছে যে সারাদিন ফোনের ভেতর তাকিয়ে থাকেন? আমার দিকে একবার তাকিয়ে দেখতে পারেন না নাকি? আপনি তো আমাকে সেই অধিকার দেন নাই দেখার, তাই তো আমি আপনার দিকে ভালোভাবে তাকাই না, আর তাকালেও চোখ নামিয়ে ফেলি। মহাপুরুষ আইছে, আপনাদের ভালো করে চেনা আছে কেমন মানুষ আপনারা। সাগর ফারিয়ার দিকে তাকিয়ে দেখে ফারিয়া নাইট ড্রেস পরে দাঁড়িয়ে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। সাগর ফারিয়ার ঠোঁটের দিকে তাকাতে দেখতে পেল ফারিয়ার ঠোঁট ভীষণভাবে কাঁপাকাঁপি করতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আপনি শুয়ে পড়েন, আমি একটু পর ঘুমাবো। একজন ফোন করবে আর তার সাথে কথা বলে এরপর ঘুমাবো। কোন নাগরের সাথে কথা বলবি? দাঁড়া, তোর আব্বুকে ফোন দিতেছি। এই বলে ফারিয়া যেই তার ফোনটা নিয়ে সাগরের আব্বুকে ফোন দিতে যাবে। এমন সময় সাগর ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তো এমনিতেই মজা করছিলাম, দেখতে চাইছিলাম তুমি কি বলো, কিন্তু তুমি তো সিরিয়াসলি নিয়ে নিছো। এসব কিন্তু একদম ভালো না, সিরিয়াসলি না নেওয়াই ভালো। আমার সামনে এসব বললে আমি সব সময় সিরিয়াসলি নিব। সো আমার সামনে কথা বলতে গেলে সব সময় ভেবেচিন্তে কথা বলবে। আর এভাবে জড়িয়ে ধরেছো কেন? ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। সাগর ফারিয়াকে ছেড়ে দিতেই ফারিয়া বিছানায় যেয়ে শুয়ে পড়ল। এদিকে সাগর বেশ কিছুক্ষণ ফোন টিপার পর তারপর ফারিয়ার পাশে এসে শুয়ে পড়ল। সাগর চোখ বন্ধ করতেই ফারিয়া মাথা উঁচু করে সাগরের মুখের দিকে দেখতে লাগলো। সাগর ঘুমিয়ে গেছে নাকি ঘুমায় নাই এই পিচ্চিটাকে কিভাবে বোঝাবো ঘুমাইছি নাকি ঘুমাই নাই? বেশ কিছুক্ষণ এসব ভাবতে ভাবতে ফারিয়া সাগরের বুকের উপর এসে শুয়ে পড়ল। এদিকে সাগর বুকের পর ভারী কিছু অনুভব করে একটা চোখ মেলে দেখে ফারিয়া শুয়ে আছে। এদিকে ফারিয়া সাগরের মুখের দিকে তাকিয়ে আছে। যে চোখ খুলেছে এমন সময় ঠাস করে ফারিয়া সাগরের গালে চড় মেরে দিল আর বলতে লাগলো, এই তোর লজ্জা করে না এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা? চুপচাপ ঘুমা, না হলে কিন্তু আরেকটা দিব আরেক গালে। জামাইকে এইভাবে মারেন, আপনার কপালে কিন্তু পরে আর কিছু জুটবে না। না, এখন কিন্তু বেশি কথা বলে ফেলতেছিস তুই। আরেকটা দিব নাকি আরেক গালে? তাহলে শান্তি হবে? আর দেওয়ার দরকার নেই, আমি ঘুমাইতেছি। এই বলে সাগর ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া সাগরের বুকে খুনসুটি মেরে ফারিয়া সাগরের বুকে কুটসুটি মেরে শুয়ে আছে। বেশ কিছুক্ষণের মধ্যে ফারিয়াও ঘুমিয়ে গেল। ভোর 6টা। সাগরের ঘুম ভেঙে যেতেই দেখতে পেল ফারিয়া গুটিসুটি মেরে শুয়ে আছে। সাগর আস্তে আস্তে করে তার মুখটা ফারিয়ার কপালের কাছে নিয়ে একটা চুমু দিয়ে দিল। চুমু দিতেই ফারিয়া নড়ে চড়ে উঠল। বেশ কিছুক্ষণ পর দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে তার শ্বশুর বলতে লাগলো, সাগর, তুমি কি আজকে অফিস যাবে? জি আব্বু, আমি আজকে অফিসে যাব। কেন, কিছু বলবে নাকি? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। কালকে তো তোমরা চলে যাবে, তাই বলছিলাম কি আজকে অফিস যেতে হবে না, আজকে বাসে থাকো। তোমার জন্য ভালো কিছু রান্না করতেছে তোমার শাশুড়ি। বাসায় বসে থাকলে কি হবে? এখন তাহলে আমি অফিসে চলে যাই, দুপুরে না হয়ে চলে আসবো বাসায়, তারপর আপনাদের সাথে খাবার খাবো। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে যাও। ফারিয়া, জামাই বাবাকে খাবার দিয়ে দে, খাবার খেয়ে না হয় অফিস যাবে। ফারিয়া মাথা নেড়ে চলে গেল খাবার টেবিলে। খাবার দিতে দিতে সাগর খাবার খেয়ে চলে গেল। অফিসে গিয়ে দেখে তার আব্বু এখনও আসে নাই, তাই চেয়ারে বসে কাজ করতে লাগলো। সকাল 10টা। সাগরের আব্বু অফিসে এসে দেখে সাগর বসে বসে কাজ করতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে, খাওয়া দাওয়া করেছিস নাকি? হ্যাঁ আব্বু, আমি খাওয়া দাওয়া করে এসেছি। আজকে এত দেরি হলো কেন অফিসে আসতে? আগে তো প্রতিদিন সকাল 8টার মধ্যে চলে আসতে অফিসে। গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো, তাই আর কি গ্যারেজে নিয়ে গিয়েছিলাম, ঠিক করতে করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা। সাগর তার আব্বুর সাথে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর সাগর চলে গেল তানজিলার কেবিনে। গিয়ে দেখে দুজন মন দিয়ে কাজ করতেছে। তানজিলার মাথায় একটা চড় মেরে বলতে লাগলো, সারাদিন তো কাজ করিস, এখন বিয়েটা কর, একটা বিয়ে খাই।
আমার এখনো বিয়ের বয়স হয় নাই, তুই না বিয়ে করেছিস মাত্র 5 দিন হয়েছে, এখনই বলতেছিস বিয়ে খাবি? পেটের ভাত এখনো তো হজমই হয় নাই, আবার শ্বশুরবাড়িতে ভালো ভালো খাবার খাইতেছিস। তা তো খাবোই, যেহেতু শ্বশুরবাড়ির বড় মেয়ের জামাই আমি, আমাকে তো ভালোভাবে খাইয়ে দিবে। আমি না খাইলে আর কে খাবে? সাগর কিছুক্ষণ কথা বলে ফাইলগুলো নিয়ে চলে আসলো তার আব্বুর কেবিনে। ফাইলগুলো দেখিয়ে দিয়ে সাগর চলে গেল তার শ্বশুর বাড়িতে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগর তানহাকে বলতে লাগলো, তানহা এক কাজ করে, একটা তেলাপোকা নিয়ে তোমার আপুর সামনে দাঁড়াবে, যাতে তোমার আপু আমাকে ভালোভাবে জড়িয়ে ধরে। না হলে তো আপনার বউয়ের পেট খারাপ হবে। বুঝতে পারছি দুলাভাই, আপু আপনাকে ভালোবাসে না। আমি ব্যবস্থা করতেছি, আপনি কিছুক্ষণ এখানে বসে থাকেন। 10 মিনিট সময় দিন, 10 মিনিটের মধ্যে আমি একটা তেলাপোকা আনতেছি। এই বলে তানহা চলে গেল। তানহার বয়স 10 বছর। মেয়েটা অনেক সাহসী। প্রায় 5 মিনিটের মধ্যে তার রুম থেকে একটা ছোট্ট তেলাপোকা নিয়ে এসে ফারিয়ার সামনে দাঁড়াতেই ফারিয়া ভয় পেয়ে সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ তেলাপোকা আমার সামনে থেকে সরা, আমার খুব ভয় করতেছে, প্লিজ তেলাপোকাটা সরিয়ে নে। সরাতে পারি একটা শর্তে, যদি রাজি থাকো তাহলে সরবো। তাড়াতাড়ি বল কি শর্ত, আমি মানতে রাজি আছি। আচ্ছা দুলাভাইয়ের ঠোঁটে লিপ কিস করতে হবে তোমাকে, তাহলে আমি তেলাপোকা সরিয়ে ফেলবো। আর যদি না করো তাহলে আমি তেলাপোকা সরাবো না। আমি লিপ কিস করতেছি, তবুও তুই তেলাপোকা আমার সামনে থেকে নিয়ে যা প্লিজ। এই বলে ফারিয়া সাগরের ঠোঁটের সাথে লিপ কিস করতে লাগলো। এদিকে সাগর তানহাকে ইশারা করে বলে দিল বাহিরে চলে যেতে। সাগর ফারিয়াকে ভালোভাবে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলো। প্রায় 10 মিনিট লিপ কিস করার পর ফারিয়া সাগরকে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে গেল নিচে। ফারিয়াকে এভাবে দৌড়ে নিচে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে ফারিয়া, কি হয়েছে? এইভাবে দৌড়াতে দৌড়াতে নিচে নামলি যে? এমনি আম্মু, ফ্রিজে আঙ্গুর ফল আছে নাকি? সাগরের ক্ষুধা লাগছে। ফ্রিজে গিয়ে দেখ, ফল রাখা আছে। আমি তোর আব্বুকে বাজারে পাঠাচ্ছি আরো কিছু নিয়ে আসার জন্য। আর কিছু আনতে হবে না, এগুলো দিয়ে চলে যাবে। ফারিয়া বাহানা দিয়ে ফলগুলো নিয়ে চলে আসলো উপরে। এদিকে সাগর সোফায় বসে আছে। এমন সময় ফারিয়া সাগরের সামনে ফলের ঝুড়ি রেখে বলতে লাগলো, এগুলো খেতে থাকেন, আর আপনি খুব বদমাইশ। সেইভাবে কেউ লিপ কিস করে নাকি? আপনার নামে তো মামলা করা উচিত, আপনি খুব খারাপ। আমি আবার কি করলাম যে আমাকে খারাপ বললেন? আমি তো ইচ্ছা করে আপনার ঠোঁটে লিপ কিস করি নাই। আমি যদি ইচ্ছা করে লিপ কিস করতাম তাহলে আপনি বলতে পারতেন আমি খারাপ। এভাবে কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া ভালো না, তাও আবার নিজের স্বামীর নামে। আপনি যে তানহাকে বলেছেন তেলাপোকা দিয়ে আসার জন্য, এটা আমি শুনেছি, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। সাগর চুপচাপ আঙ্গুর ফল খাচ্ছে, আর কিছু বলছে না। কি বলবে? ফারিয়া যেহেতু জেনে গেছে তার কথা মতো তানহা এসব করেছে, তাই এখানে চুপ করে থাকা বেশি ভালো হবে। এদিকে ফারিয়া বিছানায় শুয়ে শুয়ে সাগরের দিকে তাকিয়ে দেখতেছে আর মনে মনে ভাবতেছে, ইস, আমি কি বড় জিনিস মিস করলাম। ওর বড় ভাইয়ের সাথে বিয়ে হলে হয়তো এতটাও রোম্যান্স করতে পারতাম না। ভালোই হলো ছোট জিনিসের ঝাল বেশি। এই বলে ফারিয়া মিটমিট করে হাসতেছে। ওদিকে সাগর সব কিছু খেয়াল করতেছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। সাগর আর ফারিয়া খাওয়া দাওয়া করে রুমে বসে আছে। এমন সময় তানহা আসলো আর বলতে লাগলো, দুলাভাই, আপনি আমার সাথে এটা করতে পারলেন? কি কথা ছিল, আপনি তো আমাকে দেন না এখনো। ও সরি, ফ্রিজে গিয়ে দেখো আইসক্রিম রাখা আছে, আমি নিয়ে এসেছিলাম সন্ধ্যায়। আইসক্রিমের কথা শুনে ফারিয়া বিছানা থেকে এক লাফ দিয়ে দৌড়ে চলে গেল রান্নাঘরে। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে ঢপঢপ গিলতে লাগলো। এদিকে তানহা চলে আসলো নিচে, এসে দেখে আইসক্রিম খাচ্ছে ফারিয়া। এটা দেখে তানহা তাড়াতাড়ি করে চলে গেল ফারিয়ার কাছে। গিয়ে দেখে ফারিয়া অর্ধেক খেয়ে ফেলেছে। এটা দেখে তানহা বলতে লাগলো, আপু, তুমি তো অর্ধেক খেয়ে ফেলেছো, এখন আমাকে দিয়ে দাও। দুলাভাই তো তোমাকে প্রতিদিন আইসক্রিম এনে খাওয়াই, আমি তো আর খেতে পারি না, আমাকে তো কেউ এনে খাওয়াই না। ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে তোকে দিয়ে দিলাম, এই নে। ফারিয়া বাকি আইসক্রিমটুকু দিয়ে দিল তানহাকে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া চলে আসলো উপরে। এসে দেখে সাগর শুয়ে আছে। ফারিয়াকে দেখে সাগর বলতে লাগলো, আচ্ছা, আপনি কি কোনোদিন আইসক্রিম খান নাই? মেয়েটার জন্য আইসক্রিম এনেছিলাম, আপনি খেয়ে নিয়েছেন।
আমি তো মাত্র অর্ধেকটা খেয়েছি, তাই বলে আমাকে এতগুলো কথা শোনালেন? আপনার সাথে কোনো কথাই বলবো না, আপনি আমার কাছে আসবেন না, এই বলে দিলাম। ঠিক আছে, দেখা যাবে রাতে কে কার কাছে আছে। যখন পেটনি এসে ঘাড়ে ভর করবে তখন বুঝবেন কি হয়। এই বলে সাগর উল্টো দিক ফিরে ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া দরজা জানালা ভালোভাবে লাগিয়ে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে সাগরের পাশে। এদিকে সাগর ঘুমানোর ভান ধরে আছে, যেহেতু দেখতেছে ফারিয়া ভয় পাইতেছে। এটা দেখে সাগর একটু ভয় দেখালো ফারিয়াকে। এই ফারিয়া, সাগরকে জড়িয়ে ধর, না হলে কিন্তু আজকে আমি তোর ঘাড় মটকে ফেলবো। তুই আমাকে চিনিস না, আমি শেওড়া গাছের পেতনি। এটা বলতে ফারিয়া জট করে সাগরকে তার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। সাগরের বুকের সাথে মাথাটা ঠেকে চোখ বন্ধ করে আছে আর বলতেছে, প্লিজ পেতনি মহারানী, আমি সাগরকে জড়িয়ে ধরেছি, আপনি এখান থেকে চলে যান। আমি আর কখনোই সাগরকে ছাড়বো না, প্লিজ আপনি চলে যান। সাগর আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ঘুমিয়ে গেল। এদিকে সাগর ফারিয়ার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, মেয়েটা এত ভীতু আগে জানতাম না। আমার একদম ভয় দেখানো উচিত হয় নাই। এইভাবে ভয় দেখালে তো যখন তখন ভয় পাবে। এসব ভাবতে ভাবতে সাগর ফারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরদিন সকালে খাওয়া দাওয়া করে চলে গেল সাগরদের বাসায়। এদিকে সাগর ফারিয়াকে তাদের বাসায় রেখে চলে গেল অফিসে। গিয়ে দেখে তার আব্বু একা একা কাজ করতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আব্বু, আজকে কি তানজিলা আর রায়হান আসে নাই? তুমি একা একা কাজ করতেছো যে? তারা দুজনে একটু ঘুরতে গেছে, কখনো ছুটি নেয় নাই তো, তাই আমি আজকে একটু ছুটি দিলাম। আজকে কাজ কম, তাই আর কি। ভালো কাজ করেছো। সাগর আর তার আব্বু কাজ করতে লাগলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এই 6 মাস সাগর আর ফারিয়ার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। রাতে সাগর আর ফারিয়া শুয়ে আছে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। সাগর কলটা রিসিভ করতে ওপাশ থেকে তার ভাই মেহেদি বলতে লাগলো, হ্যালো সাগর, আমি মেহেদি বলছি, তোর ভাই। ভাইয়া, তুমি কেমন আছো আর কোথায় আছো? এখন বাসায় আসতেছো না কেন? তোমার জন্য সবাই অনেক চিন্তা করতেছে। কোনো খোঁজ খবর নেই তোমাদের? কালকে বাসায় আসবো। আব্বু আম্মুকে কিছু বলবে না তো? এতদিন বাসায় আসি নাই, তোর ভাবি এখন প্রেগনেন্ট, এর জন্য বাসায় চলে আসতেছি। যদি বাসায় কেউ কিছু বলে তাহলে চলে যাব অন্য কোথাও। বাসায় কেউ কিছু বলবে না, তুমি আসো, আমি তো আছি। সাগর তার ভাইয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। এদিকে ফারিয়া বিছানায় হেলান দিয়ে বসে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে খাটের সাথে হেলান দিয়ে বসে আছো কেন? শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আচ্ছা সাগর, তুমি কি আমাকে পেয়ে সুখী হয়েছো? আমার সাথে তো তুমি কখনোই শারীরিক সম্পর্ক করো নাই। তুমি এত রাতে এসব বলতেছো কেন? শুয়ে পড়ো, কালকে ভাইয়া আসবে। আমি জানি তুমি ভাইয়াকে পছন্দ করো। আমি তোমাকে স্পর্শ করতে চাই নাই, তুমি কাছে এসেছো তাই আর থাকতে পারি নাই। সরি তোমাকে স্পর্শ করার কারণে। বলে সাগর উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া সাগরের পাশে শুয়ে পড়তে ঘুমিয়েতে সে পাড়ি জমালো। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগর দরজা খুলতে দেখতে পেল তার ভাই এবং ভাবি দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, ভাইয়া ভাবি ভিতরে আসো। মেহেদি এবং মেহেজাবিন চলে আসলো বাড়ির ভিতরে। ফারিয়া একবার মেহেদির দিকে তাকিয়ে আবার সাগরের দিকে তাকালো। সাগরের আব্বু আম্মু মেহেদিকে দেখে বলতে লাগলো, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। তুই না আসলে কি হতো? সাগর তো ছিল আমাদের দেখার জন্য। তুই এভাবে আমাদের মান সম্মান শেষ করে দিয়ে চলে গেলি। একবার আমাদের কথা ভাবলি না? আমাদের বললে কি আমরা চেষ্টা করতাম না মেহেজাবিনকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য? সরি আম্মু, ভুল হয়েছে, আমার মাফ করে দাও। মেহেজাবিন এখন প্রেগনেন্ট। ফারিয়া, মেহেজাবিনকে নিয়ে তোমার পাশের রুমটা দিয়ে দাও। মেহেদি, তুইও যা, ফ্রেশ হয়ে নে, অনেক দূর থেকে এসেছিস। আমি তোমাদের জন্য খাবার রেডি করতেছি। ঠিক আছে আম্মু, যাইতেছি। মেহেদি চলে গেল। মেহজাবিনকে রুমে বসিয়ে দিয়ে যেই ফারিয়া বের হতে যাবে এমন সময় মেহেদি বলতে লাগলো, ফারিয়া, আমার ভাইটা কিন্তু অনেক ভালো। আমার ভাইয়াকে কষ্ট দিও না। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, তবু কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিও আমাকে। সমস্যা নেই,
আমি সাগরকে মেনে নিয়েছি। আপনারা ফ্রেশ হয়ে নেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসতেছি। এই বলে ফারিয়া চলে গেল নিচে, গিয়ে দেখে তার শাশুড়ি আম্মু খাবার রেডি করতেছে। দুজন খাবার নিয়ে চলে আসলো রুমে। খাওয়া দাওয়া করানো শেষ হতে সাগরের আম্মু বলতে লাগলো, মেহেজাবিন, তোমার আব্বু আম্মু জানে তুমি যে আমাদের বাসায় এসেছো? না, ওনারা এখনো জানে না আমি যে এখানে এসেছি। ওনাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? আমি যে ওনাদের মুখে চুনকালি লাগিয়েছি, আশেপাশের মানুষ তাদের তো মনে হয় অনেক কথা সে বলতেছে। দেখো, কারো মা বাবাই চায় না তাদের ছেলে মেয়ে কষ্টে থাকুক। তোমার বাসায় ঠিকানা দাও, আমি সাগরের আব্বুকে পাঠাচ্ছি। উনি না হয় তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে নিয়ে চলে আসবে এ বাসায়। মেহেজাবিন তাদের বাসার ঠিকানা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু চলে গেল মেহেজাবিনদের বাসায়। কলিং বেল দিতেই মেহেজাবিনের আব্বু এসে দরজা খুলে দিল। সাগরের আব্বুকে দেখে বলতে লাগলো, আরে স্যার, আপনি আমার বাসায়? হ্যাঁ হ্যাঁ জুয়েল, আমি তোমাদের বাসায়। তোমার মেয়ের নাম কি মেহেজাবিন? স্যার, আমার মেয়ের নাম মেহজাবিন। কেন স্যার, কি হয়েছে? আপনি হঠাৎ আমার মেয়ের নাম জিজ্ঞাসা করতেছেন? তোমার স্ত্রীকে নিয়ে আসো আমার সাথে, আমাদের বাসায় যাবে, এরপর সব কিছু নিজের চোখে দেখতে পারবে। এই বলে সাগরের আব্বু মেহেজাবিনের আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু মেহেজাবিনের আব্বু আম্মুকে নিয়ে চলে গেল মেহেদির রুমে। গিয়ে দেখে মেহেদি এবং মেহজাবিন শুয়ে আছে। মেহজাবিনকে দেখে তার আম্মু কান্না করে দিল আর বলতে লাগলো, মা, তুই এতদিন কোথায় ছিলি? বাসায় আসিস নাই কেন? আমরা তোকে বলেছিলাম বড়লোকের ছেলের সাথে বিয়ে দেব না, তাই বলে কি তুই আমাদের সাথে রাগ করে বাসা ছেড়ে চলে যাবি? সরি আব্বু আম্মু, আমি জোর করে নিয়ে গেছি মেহজাবিনকে। তার কোনো এখানে অপরাধ নেই, সম্পূর্ণ অপরাধ আমার। মেহেদি, তুমি একবার আমাকে বলতে পারতে, একবার বলে দেখতে আমি তোমাদের বিয়ে দেই নাকি দেই না। যদি না দিতাম তখন না হয় আমার মেয়েকে নিয়ে চলে যেতে। আসলে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, এর জন্য আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমাকে আর আপনার মেয়েকে মাফ করে দিবেন। আপনার মেয়ে এখন প্রেগনেন্ট। সবার ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, ফারিয়া, যেহেতু মেহেজাবিন এখন প্রেগনেন্ট, তুমিও না হয় বাচ্চা নিয়ে নাও। একই বাসায় দুইটা বেবি থাকবে, আমরাও আনন্দে থাকবো। সাগরের আম্মুর কথাই ফারিয়া লজ্জা পেয়ে মাথা নাড়ল। রাতে সবাই যার যার রুমে চলে গেল। সাগর আর ফারিয়া বিছানায় শুয়ে আছে। এমন সময় ফারিয়া সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সাগর আম্মু কি বলেছে মনে আছে তো? আম্মু বলেছে তাড়াতাড়ি করে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়ার জন্য। পারবে না নাকি? হ্যাঁ পারবো, কিন্তু আজকে না। আজকে তো বুধবার, শুক্রবার হচ্ছে তোমার বাসর রাত হবে। 2 দিন বিছানা থেকে উঠতে পারবে না এমন অবস্থা করব। এখন ঘুমাও। ফারিয়া সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরদিন সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। সাগর তার কেবিনে বসে আছে। এমন সময় তানজিলা আর রাহেন প্রবেশ করলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, তুই না আমাদের বিয়ে খেতে চেয়েছিলি? এই নে আমাদের বিয়ের কার্ড। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। চলে আসবি কিন্তু ভাবিকে নিয়ে। ঠিক আছে, চলে আসবো। তোদেরকে ছুটি দিয়ে দিলাম, কাল থেকে অফিসে আসতে হবে না। একবারে বিয়ের 1 সপ্তাহ পর অফিসে আসবি। এখন তো কাজ কম, আমি একাই সামলে নিতে পারবো। ধন্যবাদ আমাদের এত লম্বা একটা ছুটি দেওয়ার জন্য। তানজিলা আর রাহেন চলে গেল। এদিকে সাগর কাজ করতে লাগলো। দুপুরে খাবার খেয়ে বসে আছি। এমন সময় ফারিয়া কল দিল। সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার, এই সময় ফোন দিলে তুমি? কেন, আমি কি ফোন দিতে পারি না? আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো। আরও কিছু আনতে হবে নাকি? আর কিছু আনতে হবে না, এটা আনলেই চলবে। সাগর আরও কিছুক্ষণ কথা বলল ফারিয়ার সাথে। কথা বলা শেষ করে সন্ধ্যা অবধি কাজ করে চলে গেল আইসক্রিমের দোকানে। আইসক্রিম নিয়ে বাসার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। সাগরের হাত থেকে আইসক্রিম নিয়ে চলে আসলো সোফায়। সবাই মিলে আইসক্রিম খেতে লাগলো।
সাগর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, ফ্রিজে তোর জন্য দই রেখেছিলাম, তোর মামা নিয়ে এসেছিল, বিকেলে চলে গেছে। ও আচ্ছা, বগুড়ার দই বেশ মজাই লাগে। এই বলে সাগর চলে আসলো রান্নাঘরে। ফ্রিজ থেকে দই বের করে চলে আসলো তার রুমে। সাগর 1 চামচ খাচ্ছে আর ফারিয়াকে 1 চামচ খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে দুজন ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজকে শুক্রবার। সাগর জুম্মার নামাজ আদায় করে চলে আসলো বাসায়। সবাই মিলে খাবার টেবিলে বসে আছে। সবাই মিলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। আজকে ফারিয়াকে অন্যরকম লাগতেছে। আর লাগবে নাই বা কেন? আজকে যে ফারিয়াকে আদর করবে। দেখতে দেখতেই রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে দুজন চলে গেল রুমে। বিছানায় বসে কিছুক্ষণ ফোন টিপতে লাগলো। রাত 11টা বাজতেই সাগর তার ফোনটা রেখে আস্তে আস্তে ফারিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। ফারিয়ার কাছে এসে তার ঠোঁটে, গালে, গলায় সব জায়গায় কিস করতে লাগলো। কিস করতে করতে ফারিয়ার শরীর থেকে জামাটা খুলে ফেলে দিল। ফারিয়ার বুকে, পেটে সব জায়গায় কিস করতেছে। এদিকে ফারিয়া কেঁপে কেঁপে উঠতেছে। সাগর ফারিয়ার ড্রেসটাও খুলে ফেলল আস্তে আস্তে করে। থাক, আর কিছু বললাম না, বাকিটা আপনারা বুঝে নেবেন কি হয়েছে। এখন তারা আদর খেতে থাক। আমরা এখন বিদায় নিই। আজকের গল্পটা এ পর্যন্তই।